শুনছো? বিয়ের দিনক্ষণ তো ঠিক, এখন কিভাবে কি করবা সেটা কি চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা তো আছেই। আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করব, তার বেশি তো আর করতে পারবো। এটা কেমন কথা বললা? মেয়ের বিয়ে দিতে গেলে কিছু না কিছু তো দিতেই হবে, আর তুমি কিভাবে কি দিবা সেটা কি চিন্তা করছো? এইটা কেমন কথা বললা? তুমি আমার সুবিধা অসুবিধা বুঝবা না? হ্যাঁ, বললাম তো আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা আমি দেব, সেটা করব। আর যেটা সাধ্যের মধ্যে নাই সেটা তো আর করতে পারবো না। করতে পারবা না মানে বাবা? করতে পারবা না মানে কি? আপুর বেলা তো ঠিকই পারছিলা। আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজায় গুজে তারপর পাঠাইছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন আমাকে? বড় আপু তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? নাকি তোমার অমতে সুমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছ না? এইটা কি বলিস রে মা? ঠিকই তো বলতেছি আব্বা। জ্ঞান হবার পর থেকে তোমার ভালো সময়টা দেখার সৌভাগ্য তো আমার হয় নাই। সব সময় আমি দেখছি আমার ক্ষেত্রে তোমার যত সব সমস্যা শুরু হয়ে যায়। নতুন বই চাইছি, বলছে আপুর পুরান বই দিয়ে পড়। স্কুল ড্রেসের ক্ষেত্রে তুমি সেম কাজ করছো, আপুর পুরান স্কুল ড্রেস পরে আমি স্কুল করছি। নতুন কোনো জিনিস পাইতে কেমন লাগে আব্বা আমি জানি না, নতুন কিছু কেমন দেখতে হয় সেটা পর্যন্ত আমি জানি না। অভাব আর দুঃখের গল্প শুনতে শুনতে সুখ জিনিসটা কেমন হয়, পৃথিবীতে সুখ জিনিসটা কেমন সেটাই তো আমি কখনো দেখি নাই আব্বা। আমি ভাবছিলাম কি জানো, বিদায়ের সব অন্তত বাবা তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজে তারপর পাঠাবে, কিন্তু আফসোস তুমি সেটা পর্যন্ত পারতেছো না। বাবা তোমার না সামর্থ্য না থাকলে আমার বিয়েটা দিও না, বিয়ের কোনো দরকার নাই। কন্যা দায়গ্রস্ত বাবার মেয়েদের এমনিতেও বিয়ে করা উচিত না মা, তাদেরকে না করে তো আমি বিয়ে করবো না। এইটা কি বলিস রে মা? আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক? কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন নিঃস্ব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই। আসলে তোমার ইচ্ছা নেই বাবা, স্পষ্ট ভাবে বলো না। আমার আসলে কপালটাই খারাপ, এই পরিবারের জন্ম নেওয়াটা আমার সবচেয়ে বড় পাপ হয়ে গেছে। মানে কান্দিস না, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। আমি এত কথা বুঝি না বা, তুমি বড় আপুকে যা যা দিছো আমাকে তোমার তাই দাও লাগবে। মানে শোন, তো ঠিক আছে, মেয়ে হিসেবে তুই চাইতেই পারিস, কিন্তু আমার দিকটা দেখবি না। তোর বড় আপার যখন বিয়ে হয় তখন আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল। আজকে সবকিছু হারায় আমি নিঃস্ব। একটা ছোট চাকরি করি, যে বেতন পাই এদের তো সংসারই। আমি এত কথা শুনতে চাই না আব্বা। তুমি বড় আপারে যা যা দিছো আমাকেও তাই দিবা, কিভাবে দিবা কেমনে দিবা আমি জানি না। আর হ্যাঁ, বড় আপার দুলাভাই বলছিল আমার বিয়ের সময় নাকি একটা টেলিভিশন একটা ফ্রিজ দিবে, ওদেরকে মনে করাই দিও। দিয়া শোন দিয়া, এই তুমি ওর একটু বোঝাও না। আমি ওরে কি বুঝাবো? আমি ওকে বোঝাতে পারবো না। ও যা বলছে ঠিকই তো বলছে। তোমার বড় মেয়ের বিয়ের বেলাতে তুমি সবকিছু গুছায় গাছায় দিতে পারছো, আর ছোট মেয়ের বেলায় অসুবিধা কেন? গ্রামের বাড়িটা কি জন্য পড়ে আছে? ওখানে কে যায় কে থাকে? আমরা যাই না আমরা থাকি? থাকে তো তোমার ভাইরা, ভোগ করো তোমার ভাইরা। যাও ওই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে নিয়ে আসো। এই রফিক, দাঁড়া 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 দাঁড়া। কি রে, কি খবর, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোরে তো আজকাল পাওয়াই যায় না।
ফোন করলেও ধরিস না। আর বলিস না বন্ধু, এমন ঝামেলায় থাকি না, সবার সাথে যে যোগাযোগ করব সেই সময়টুকু পাই না। শোন, ওই আমার ছোট মেয়ে দিয়া, ওর তো বিয়ে ঠিক করে ফেলছি। তাই নাকি? আরে খুবই সুসংবাদ। আচ্ছা, বিয়ের তারিখ ঠিক করে ফেলছিস? হ্যাঁ, ওই আগামী মাসের 12 তারিখে গায়ে হলুদ আর 13 তারিখে বিয়ে। তোর পুরা পরিবারের দাওয়াত, ভাবিনি নিয়ে কিন্তু অবশ্যই। যাক, শুক্রিয়া। আমি অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আসি বন্ধু। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝতেই তো পারিস মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার। তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার হতো। বন্ধু, তুই যে আমার কাছে টাকা পাস এটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু বর্তমানে আমার হাতের অবস্থা একদম ভালো নাই। তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোর টাকাটা ফেরত দিয়ে দিব। সময় তো অনেক রেছিস, তুই একটু বুঝতে চেষ্টা কর। আমার মেয়ের বিয়ে, খরচাপাতির একটা ব্যাপার আছে, আর আমি এটাকে একটু ভালোভাবে উঠাই দিতেছি। তুই যেমনি হোক একটু ম্যানেজ করে আমাকে হেল্প কর প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই, তবে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, তাছাড়া ব্যবসার কাজে আরো কিছু টাকা আমাকে লোন নিতে হয়েছে, নিজের সংসার চালাইতে আমি হিমশিম খেয়ে যাইতেছি। দেখ বন্ধু, আমি যখন তোর সাথে পার্টনারশিপের ব্যবসা শুরু করি সবাই আমার নিষেধ করছিল, আমি শুনি নাই। আমার নিজের শেষ সমল বাড়িটা বিক্রি করে আমি লোনের টাকা শোধ করছি। এখন আমার মেয়ের বিয়ে, আমার হাতের অবস্থাও তার আগের মতো নাই। তুই অন্তত আমার পাওনা টাকাটা শোধ কর বন্ধু, একটু হেল্প কর প্লিজ বন্ধু। কি বন্ধু, কি করতেছিস? হ্যাঁ বন্ধু, আমি তো তোরে সব মানে ঘটনা খুলে বললাম, বিশ্বাস কর আমার হাতে একটা টাকাও নাই। সরি বন্ধু, মনে কিছু করিস না। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ বন্ধু, দেখা হবে পরে। হ্যাঁ, এখন আমি কি করব? এত টাকা কোথায় পাবো? আর টাকা ম্যানেজ না হলে মেয়েকে জিনিসপত্র কিভাবে দিব? না দিতে পারলে মেয়ে মন খারাপ করবে, পরিবারে অশান্তি হবে, আমি আমার পরিবারের কাছে আবারও ব্যর্থ হয়ে যাব। স্যার, আসসালামু আলাইকুম। আমাকে ডাকছেন? কয়টা বাজে অফিসে? 12টা স্যার। 12টা অফিসে আসলে তো অফিসে 13টা বেজে যাবে। আপনি কাজেও বেশ অমনোযোগী, তাছাড়া অন্যদের কাজের স্পিডের সাথে আপনার কাজের স্পিড মেলে না। এভাবে চলতে থাকলে অফিস কি শুধু শুধু আপনার চেহারা দেখে স্যালারি দেবে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এরকম আর হবে না। ভুল? ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয় এই জন্যই আপনাকে ডেকেছি। আপনি বয়স্ক মানুষ, তাই ওয়ার্নিং দিলাম। আর এমন ভুল হলে আপনাকে ভুলের মাসুল দিতে হবে। জানেন তো, আমি কাজকে ভালোবাসি, কাজের ব্যাপারে সিরিয়াস। যান, মনোযোগ দিয়ে কাজ করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালো আছি। তোরা কেমন আছিস? আমার নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, সবাই খুব ভালো আছে। আচ্ছা, ওই যে দিয়ার যে বিয়ের ডেট ঠিক করছি, তোর মা কি তোরে জানাইছে? হ্যাঁ বাবা, জানিয়েছে। ও আচ্ছা, তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা, তোরা একটু পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ বাবা, পাশে তো থাকবোই, তুমি কোনো চিন্তা করো না। তবে তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ। গতকাল রাতেই ওর সাথে এসব নিয়ে কথা হচ্ছিল। ও বলল যে এখন কিছু করতে পারবে না। আর দিয়াকে তো বিয়েতে টেলিভিশন আর ফ্রিজ দেওয়ার কথা ছিল,
এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না, কিছুদিন পরেই দিয়ে দিব। ও বাবা তুমি একটু দিয়াকে বুঝিয়ে বলো, ও যেন কিছু মনে না করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আরেকটা বিষয়, তুমি যদি টাকাটা কারো থেকে লোন নিয়ে বা ধার করে যদি দিয়াকে ফ্রিজ আর টেলিভিশনটা দিয়ে দাও, আমি কিছুদিন পরেই তোমাকে টাকাটা দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব ঠিকভাবে হবে ইনশাল্লাহ। দেখি চেষ্টা করে কি করতে পারি। তো তোরা কবে আসবি? এই তো গায়ে হলুদের দিন সকালেই আসবো, আবার বিয়ে শেষ হলেই চলে আসবো। বিয়ের একদিন পরেই তো তোমার নাতনির পরীক্ষা শুরু। ঠিক আছে, রাখি, ভালো থাকিস তোরা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমিও ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ব্রেকফাস্ট রেডি, খেতে আসুন। আসি। কে ফোন দিচ্ছে? আমার কলিগরা। কলিগ ফোন দিচ্ছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা আছে, ধরো না। ইম্পর্টেন্ট কিছু না। আহা ফোন দিয়ে যাচ্ছে, ফোনটা ধরো, দেখো কি বলে। কিভাবে যে বলি, ওরা আসলে কি হয়েছে বলো তো? কিভাবে যে বলবো আসলে বুঝতে পারছি না, বুঝছো? বলো না। আমার কলিগরা হুম। সব সময় বলা বলি করে, শ্বশুর বাড়ি থেকে এটা পাইছে, ওইটা দিছে। আমাকে জিজ্ঞেস করে ফেলছে, তুই তো নতুন বিয়ে করছিস, তোরে কি দিছে? আমি কি বলি বলো তো? আয়না, এই টপিকটাতে কমফোর্টই না। এখন তো রীতিমতো আমি ওদেরকে অ্যাভয়েড করি। তোমার আবার কি হয়েছে? তুমি চুপ করে আছো। আমি না বুঝতেছি না, বুঝছো, মানে বাবা তো বলছিল দিবে সবকিছু, এত সময় কেন নিচ্ছে বলো তো? বড় আপুর ক্ষেত্রে তো এত সময় নেয় না, আমার ক্ষেত্রে যত সব সমস্যা। আমি না স্ট্রিক্টলি এবার বাবাকে প্রেশার দেবো। আমি দরকার পড়লে বাসায় গিয়ে বাবার সামনে বসে একদম কথা বলবো যে কবে দিতেছে, তুমি টেনশন নিও না, তুমি আমি 2 দিনের মধ্যে সবকিছু আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ দেখো, সংসারটা তোমার। এই সংসারে কি লাগবে না লাগবে সেটা তুমি ভালো বোঝো। আমি আমার নিজের জন্য তো কিছু চাইছি না। সো তোমার জিনিস তুমি কি আমার কাছ থেকে নেবে না তোমার বাবার কাছ থেকে নেবে, সেটাও তোমার ডিসিশন। সো আমি যেটা বলি সেটা হচ্ছে নিজের জিনিস, আবার বাবাও দিতে চাইছে। সো নিজের জিনিস যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিলেই ভালো। ঠিক আছে, আমি আজকে বাবার সাথে কথা বলবো। আমি 1 সপ্তাহের মধ্যে তাকে সবকিছু দেওয়ার কথা বলবো। আমি জানি না কিভাবে দিবে, কোত্থেকে দিবে। কোনো কিছু থেকে আমি অথবা তুমি কেউ বঞ্চিত হব না। তুমি কলিগদের বলে দাও তুমিও শ্বশুরের কাছ থেকে অনেক কিছু পাচ্ছ, 2-1 দিনের মধ্যে সবকিছু চলে আসছে। ঠিক আছে, এখন চলো ব্রেকফাস্ট করতে হবে। তোমার জন্য এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তোমার অমতে বিয়েটা দিয়েছি বলে তাই এমনটা করছো, তাই না? কি সব উল্টা পাল্টা কথা বলো তুমি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না।
যা বলছে একদম ঠিকই বলছি। সুমনের সাথে দিয়ার বিয়েটা যখন দিয়েছি তখনই তুমি রাজি ছিলে না, এই জন্য দায় ছাড়া ভাবে মেয়ের বিয়েটা দিয়েছো। মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? তোমার মুখে যা আসে তাই বলতেছো। আচ্ছা, আমি কি চাবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মেয়েকে তো একটা ভালো জিনিসও তুমি দাওনি, উপরে আবার আশা দিয়ে রেখে দিয়েছো এটা দিব সেটা দিব। অশান্তি যদি না চাইতে তাহলে কি এমনটা করতে পারতে? আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। আচ্ছা, তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার কতগুলো টাকা পয়সা খরচ হয়েছে। আমি ধার দেনা করে নানান ঝক্কি জামালা পোয়ায় এইগুলা করছি আমার মেয়ের একটু সুখের আছে, আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। বাহ বাহ জানা, বাহ। আর আমার মেয়ের কি কোনো মূল্য নাই? সামান্য দু একটা জিনিস বাকি আছে, সেই জন্য আমার মেয়েকে অপবাদ দেবে? ওই দু চারটে জিনিসের কথা নিয়েই তো সুমন সবসময় কথা শোনাচ্ছে। আমার মেয়ে এই সমস্ত কথা শুনতে পারবে না। ওই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করো, তারপর আমার মেয়ে ওই বাড়িতে যাবে। আমি একটা বিষয় বুঝতে পারি না, যে তারা আমাদের আপন আত্মীয়, তারা যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে কিসের আত্মীয়তা? প্রাপ্য জিনিসের কথা নিয়ে কথা হচ্ছে, এটা তো দোষের কিছু না। না, দোষের কিছু না, এটা তো গুণের। তোমার ভাই, তোমার ভাইয়ের ছেলে, তাদের পক্ষে তো তুমি কথা বলবাই। হ্যাঁ, বলবোই তো। দিয়া মারে, তুই কিছু মনে করিস না, আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করতেছি। আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার। আর স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, এরকম হুট করে চলে আসতে হয় না। সংসারে নানান রকম ঝামেলা মিটেই তো সংসারটা করতে হয়। হ্যাঁ আব্বা, আমি তোমার সব কথা বুঝতে পারছি। কপালটা আসলে আমারই খারাপ। বড়াপু না চাইতে সবকিছু পেয়ে গেছে, আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যেতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে। আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না। পাইতেছি? আমার মনে হয় কি জানো, আমি তোমার মেয়েই না, এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো। মারে, এই সমস্ত কথা বলে আমার আর লজ্জা দিস না। তুই তো শ্বশুর বাড়ি যা, আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। আর প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলবো। তোমার কোনো দরকার নেই তাদের সাথে কথা বলার। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আমার গেলাম। আজকে আমার ছেলেটাকে যদি বের না করে দিতে, তাহলে অন্তত পক্ষে ও দিয়াকে কিছু দিতে পারতো। বাড়িতে থাকলেই দেয়া যায়, আর বাড়িতে না থাকলে দেয়া যায় না? ফোন করো তোমার ছেলেকে, দেখি ভাই হিসেবে বোনের প্রতি কতটা দায়িত্ব পালন করে। ফোন দাও। আপনার কি অবস্থা আমাকে বলেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমি তো দেখতেছি ভালো না, কাজে কোনো মনোযোগই নেই। অফিসে আসেন আর যান, যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপটি মেরে বসে থাকেন। এভাবে চললে তো মুশকিল। আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী, আপনার তো কাজে কোনো মনোযোগই নেই। সরি স্যার, আর এমনটা হবে না। আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো। পারিবারিক চিন্তা অফিসে না, বাসায় বসে গিয়ে করবেন। এরপরে যদি আপনাকে মন মরা দেখি, কাজে অমনোযোগী দেখি, তাহলে কিন্তু চাকরি থাকবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কি আর কিছু বলবেন? যান এখান থেকে, মন দিয়ে কাজ করেন। আসসালাম। জানারা, জানারা আসো খাই। এই জানারা,
জানারা কি খাবার না? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না। আমি খেয়ে নিয়েছি। আমাদের এত বছরের সংসার, ও তো আমাকে রেখে কোনোদিন রাতে খায়নি। এই তুমি কোথায়? কখন থেকে তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো তো। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো? এ কি, তুমি আমার ফোন ঘাটতেছিলা? আমি কি এখন আমার হাজবেন্ডের ফোন ধরতে পারবো না? না, পারবা না। অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা। আচ্ছা, এটা অভদ্রতা। আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কি বলবা তুমি? ভদ্রতা? তোমার ফোন না ধরলে আমি জানতে পারতাম না যে তোমার মতো একটা বাজে মানুষ বসবাস করে। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বলো। সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথাও বলবা না। কি জানি না আমি? তোমার ফোনে ফোন আসছে, আমি নিজে ফোন ধরছি, তুমি কি বলতেছো জানি না, সবকিছু জেনে আমি বলতেছি। এক তো ছোট লোকের মতো তুমি আমার ফোন ধরছো, আবার বড় বড় কথা বলতেছো। এইসব শিক্ষা না পরিবার থেকে আসে, বুঝছো? খবরদার পরিবার নিয়ে কথা বলবা না। আর আমার ফ্যামিলি ছোট লোক, তোমার ফ্যামিলি কি খুব ভালো? অবশ্যই ভালো, আমাদের একটা সম্মান আছে। তুমি কি বলতে চাইতেছো? আমার ফ্যামিলির কোনো সম্মান নাই? আমি না কিচ্ছু বলতে চাচ্ছি না, আমি শুধু বলতেছি আমার বিরক্ত লাগতেছে, আমি এখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ, মানে বাইরে সম্পর্কে জড়ালে ঘরের বউকে তো এখন বিরক্ত লাগবেই, তাই না? আর তুমি কোথায় যাবে এখন? কোন মেয়ের সাথে দেখা করতে যাবে? আমি তো তোমাকে যেতে দিব না কোনো মেয়ের সাথে দেখা করতে। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা তুমি কি চাও, আমি সিনক্রেট করি, তোমার গায়ে হাত তুলি? এটাই তো বাকি রাখছো। আর এটা বাকি রাখছো না, দাও না, আমিও দেখি তুমি তুমি এই শর্ত। তুমি গায়ে হাত তুললা আমার? হ্যাঁ, তুমি আজকে কোথাও যেতে পারবা না। তোমার সাথে না আজকে আমি হিসাব নিকাশ শেষ করতেছি। দাও তো। হ্যালো। হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন রে মা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, তুমি আসলে বলি। এখন বলো আসবা কি আসবা না? না, অফিসে যাইতেছি তো, তাহলে অফিস শেষ করে আসি। তোমার যা মন চায় তুমি করো। হ্যালো জামাল ভাই, ওই আমার অফিসে আসতে একটু দেরি হবে, একটা পারিবারিক ঝামেলার মধ্যে আটকে গেছে ভাই। আপনি বসরে কাইন্ডলি একটু বুঝাই বলে না? আচ্ছা আচ্ছা। এই রিকশালা ভাই, আব্বা, এই সংসারটা আমি আর করবো না। কেন, কি হয়েছে সেটা বল। ফুপা, আমি আপনাকে বলছি। তুমি একটা কথা বলবা না, যা বলার আমি বলবো। আব্বা, সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বললে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বলে না, সেটাকে পরকীয় বলে না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো।
খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না তুমি। নিজের চরিত্রের কোনো ঠিক নাই আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজো তুমি। সত্যি বলার কি সাহস নাই তোমার? বিশ্বাসঘাতক সেলফিশ একটা মানুষ। এগুলো তুমি কি বলতেছো মা? সামান্তের সাথে ওর প্রেমের সম্পর্ক? কই, আমার চোখে তো কোনোদিন এসব পড়ে নাই। আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল, এই জন্যই তো আমরা সবাই মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। হ্যাঁ মা, আমিও সেটাই জানতাম। আমি জানতাম যে ও শুধু আমাকে ভালোবাসে, কিন্তু না, ও যে ভিতরে ভিতরে এগুলা করে বেড়াইতেছে, এগুলো তো আমি জানতাম না। এসব কি শুনতেছি আমি? আর সুমন, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে, তবে না গায়ে হাত তুলবা? ফুপা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছে না, একদম ঠিক বুঝতেছে। তুমি আসলে একটা কালপ্রিট। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। তুমি আসলে একটা চিট। আমার না লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। এই চুপ কর। দেখেন, আত্মীয়র মধ্যে সম্পর্ক সেটা কিন্তু আমি চাই নাই, কিন্তু যখন শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, তখন বিয়েতে রাজি হলাম। তো তুমি পছন্দ করে আমার মেয়েকে বিয়ে করলা, আমার তোমার লজ্জা করে না আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো? ফুপা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আপনিও সবটা না জেনে শুনে আমাকে মিথ্যা অপবাদ দিতে পারেন না। হ্যাঁ চুপ, একটা কথা বলবো না। বেয়াদব। ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। আগে আমরা সত্যটা জানি, তারপর আপনার যা মন চায় আপনি তাই বলেন। দয়া করে আপনি আর কোনো কথা বলবেন না। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? হ্যাঁ, কেমন পরিবার আপনারা? আব্বা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক, তো আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, তুমি ব্যাগ গোছা, ওরা থাকতে হবে না। ছি 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 ছি, ভাবি, কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার, অসভ্যটা, ইতর, ছোট লোক। এই চল, ব্যাগ গোছা যা। আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না। যা, ব্যাগ গোছা। কি ব্যাপার ভাবি? মা, মা, কি হলো? হ্যাঁ, পানি আন, পানি আন, পানি আন, পানি আন। এই ভাবি, কি মা? হয়েছে? দাও তো, দাও তো, পানি পানি পেটছে। মা? দাও দাও, চোখে মুখে পানি সেটে দাও। মা, দেখো তো, হাত পাটা রয়ে গেল নাকি? হাতটা মালিশ করো, হাতটা মালিশ করো। মা, অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। মা, ভাবি, জ্ঞান হারাই ফেলছে তো। মা, দাও তো, দাঁত লেগে গেছে নাকি? দাও তো। 19 নম্বর রোড, হ্যাঁ, 6 নম্বর বাসা। একটু তাড়াতাড়ি আসুন। আম্মা, মা, কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? কেন করলেন আপনি এরকম? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি। বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আচরণটা করলেন? আপনার পায়ে ধরা বাকি রাখছি আমি। এখন আল্লাহর রাস্তায় এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি তার এখন করছেন। আল্লাহ, কি দেখি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না।
চোখের সামনে একজন মানুষ এইভাবে মারা গেল, আমি কেন এত কথা বলতে গেলাম? মেয়ের সংসারের কি হবে? জামাল, রফিক সাহেবের কোনো খবর পেলেন? স্যার ওনার ফোন তো বন্ধ, ফোনে পাচ্ছি না। কয়দিন হয় অফিসে আসে না? স্যার আজকের দিন গেলে 5 দিন হবে। 5 দিন? আজ থেকে ওনার আর চাকরি নেই। একটা রেজিগনেশন লেটার রেডি করো, উনি আসলে ধরিয়ে দেব। কিন্তু বস। আবার কিন্তু কি? যা বললাম তাই করো। ঠিক আছে বস, আসসালামু আলাইকুম। এ নাও তোমার ব্যাগ, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। কোনো খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না। বেরো। কি বলতেছে এগুলো? আমি খুনির মেয়ে? অবশ্যই তুমি খুনির মেয়ে। তোমার বাপ আমার মায়ের মারছে। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে। আমার মা বেচারি অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করছে। শেষ, আমার মা তো মারা গেছে। এখন তোমরা মিলে আমারে মারার চেষ্টা করতেছো, তাই না? বেরো আমার বাসা থেকে, বাইরে হও, যাও। আল্লাহর দোহাই লাগে তুমি এগুলো বইলো না। তোমার ওই পরকীয়ার ব্যাপারটা না। আরে কিসের পরকীয়া? পরকীয়া পরকীয়া পরকীয়া? কবে আমি পরকীয়া করছি? তুমি জানো কিছু? তোমার পায়ে ধরা বাকি রাখছি আমি। শুনছো আমার কথা? কোনো পরকীয়া নাই। আমার বোন সামান্তা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা মেটানোর জন্য আমারে ফোন দিছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর জন্য, আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকীয়া করছি। সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলা, আর তার জন্য আমার মা মারা গেল। আমি তো এসব জানতাম না। এখানে আমার দোষটা কোথায় বলো? তাই না? তোমার কোনো দোষ নাই, দোষ আমার। আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমারে বিয়ে করা। হয়েছে না? এভাবে বলো না প্লিজ। ছাড়ো আমাকে। আমি সংসারটা করতে চাই প্লিজ। আমি তো চাই না। আমি তোমার সাথে সংসার করব না। তুমি এভাবে বলো না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। শোনো শোনো প্লিজ, আমার কথাটা শোনো। শোনো প্লিজ, আমার করে শোনো। আসসালামু আলাইকুম। বস আমার ডাকছেন? আপনি কেন অফিসে আসছেন? জি বস। আপনি তো এখন আমার স্টাফ না, আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস আমার কথাটা একটু শুনবেন? আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বের হন। স্যার আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই ওর। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করব? প্লিজ বের হন। স্যার স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারায় এখন আমি নিঃস্ব। আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারি নাই। প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। বেরোন। শোনেন, আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। এই জামাল,
রফিক সাহেবের কোনো দেনা পাওনা থাকলে তাকে দিয়ে বিদায় করো। বের হন। বস আপনার দুটো আরে রফিক সাহেব কি করছেন আপনি? আপনাকে বললাম না বের হন। গেট আউট, গেট আউট অফ হিয়ার। খারান খারান খারান। কি বাবা? আপনার তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। আপনি চলে যান, কেউ দেখলে আমার চাকরি চলে যাব। কি বলো তুমি? আমার ইমা। হ্যালো বাবা। মারে ওই তোর বাসায় আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে চাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। ও তোমার জামাইয়ের সাথে একটু ঢাকার বাইরে আসছি। আচ্ছা। আসছি। তুমি তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি? খুব বিপদে পড়ে আসছি রে বাপ। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না না, আমার এখানে তুমি থাকতে পারবো না। তুমি একটা খুনি, আমি কোনো খুনির সাথে কথা বলবো না। যাও যাও, এখান থেকে যাও, যাও বেরো। কি বলিস? বিশ্বাস কর বাবা, আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারি নাই এমনটা হবে। আমি শুধু দিয়ার ভালো। তোমার কোনো কথা আমি শুনতে চাই। তুমি বের হও আমার বাসা থেকে। তুমি আমার জীবনটা নষ্ট করছো, দিয়ার সংসারটা ধ্বংস করছো, তারপর তোমার স্বাদ মিটে নাই না বাবা। তুমি না বাবা নামের একটা কলঙ্ক। কি বলিস রে বাবা? আমি তোর জন্মদাতা, তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আহ্লাদ আমি বিসর্জন দিছি। কি করছো বাবা? তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই না, সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছো। তুমি এটা অযোগ্য বাবা। আমারে ভুল বুঝিস না বাবা। ভুল বোঝার মতো যোগ্যতা তোমার নাই বাবা। একটা ঘুষ করে মেরে বিয়ে করছে দেখে তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিছো। মনে আছে বাবা? এক কাপড়ে সেদিন বাসা থেকে বের করে দিছি।
আর আজকে আসছো একজন মানুষকে খুন করে আমাকে বিপদে ফেল। লজ্জা করে না? আমার না ভাবতেও লজ্জা লাগে। তোমার মতো একটা জঘন্য মানুষ আমার জন্মদাতা পিতা। সারা জীবন কি বলছো? সৎভাবে জীবনযাপন কর। হায় রে সৎ মানুষ, তোমার এই সততার জন্য না পুরো পরিবারটা ধ্বংস হয়েছে। তোমার কোনো জায়গা আমার এই বাড়িতে হবে না। যাও, যাও এখান থেকে। আমি তোদের ভালো চাইতে গিয়ে খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, এই হাত জোর করে তোর কাছে ক্ষমা চাই। ভুল করেছিলাম। যাই। যাও, যেখানে খুশি সেখানে যাও। আমার বাড়িতে কোনোদিন আসবে না। যাও। ব্যথা সয়ে সয়ে হৃদয়ে গেছে ক্ষয়ে, যন্ত্রণা শুধু সে গেল যে বয়ে। বোঝে না কেউ, বোঝে না এ মনে কি চলে। মায়াহীন বেড়া জালে এ সময় আপনি আবার আইছেন? আপনি নাচতে না খুশি? বাবারে, আমি তো একজন বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সে। এই রাত করে আমি কোথায় যাবো কও? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। বাড়িওয়ালা আপনি ঢুকতে না করছে, আপনি যান। আর কি করলেন? আপনি আমার বাবার বয়সী ঠিক আছে, কিন্তু আমার বাবা তো আপনার মতো খুনের আসামি না। আপনি জানতো? তুমি যেটা জানো সেটা ঠিক না। আমার দয়া করে একটু ঢুকতে দাও। এই রাত বিরাতে আমি কোথায় যাবো কও? আচ্ছা ঠিক আছে, যাইবেন যান। তাই বাড়িওয়ালা যদি কিছু কয়, আমি কিন্তু সেটা জানি না। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কোন মুখ নিয়া? তোমার মেয়ের জীবন ধ্বংস কইরা তারে ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? তোমার জন্য আমার ভাবি মারা গেছে। তুমি একটা খুনি, তুমি খুন করছো, তারপরও তোমার সাথ মেটে নাই। তুমি কেন আমার মেয়েটারে খুন করতে আসছো? কি বলো তুমি এসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ের ডিভোর্স হোক? কোনো বাবা চাক আর না চাক, তুমি চাও। সেদিন না হয় রাগ করে আমি তোমাকে যেতেই বলছি, আমি তোকে ফোন করছি, তুমি গিয়ে কি করলা? হ্যাঁ, আমাকে ব্যাগ গুছায় বলো তোমার সাথে চলে আসার জন্য। কেন? জীবনটা তো আমার থেকে তুমি বেশি দেখছো বাবা। তুমি পারতা না আমাকে তখন বুঝাইতে? পারতা না পরিস্থিতিটা সামলাইতে? কিন্তু করো নাই। কি করছো তুমি? গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, সুমন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি আর কি চাও বলো? মারে, আমি তো তোর ভালোর জন্যই। তুমি আমার ভালো চাও না। আমার ভালো তুমি চাও না। যদি চাইতা তাহলে বিয়ের সময় আমাকে সবকিছু দিতা। কিচ্ছু দাও না তুমি। তুমি তখন কিছু না দিয়ে আমার সংসারের মধ্যে একটা অশান্তির বীজ রোপণ করছিলাম। আর সেই অশান্তির বীজ বছর ঘুরতে না ঘুরতে আমার সংসারটাকে শেষ করে দিছে। আমি কি শত্রু ছিলাম তোমার? শত্রু ছিলাম? কেন করলা এমন? কি করছিলাম আমি? হ্যাঁ, তোমার অমতে বিয়ে করছি, তোমার অমতে একটা ছেলের সাথে বিয়ে করছি। এই জিদে তুমি আমার জীবনটাকে শেষ করতে আমাকে মেরে ফেলবাই ভাবে। আমি তোর বাবা, তোর এই সমস্ত কথা বলতে একবারও বুক কাঁপে না? না, কাঁপতেছে না, কারণ তুমি আমার বাবা না। তুমি আমার কেন, তুমি কারো বাবা না। তোমার জন্য ভাইয়া আজকে বাসায় নাই, ভাইয়াকে তুমি বাসা থেকে বের করছো, আর এখন আমার জীবনটা তুমি নষ্ট করতেছো। তুমি আসলে একটা খুনি। তুমি মানুষ খুন করছো, তুমি আমার সংসারটা নষ্ট করছো, আমার সুখ শান্তি তুমি নিজ হাতে কেড়ে নিছো। এসব কি বলিস তুই দিয়া? খবরদার, তোমার ওই মুখে তুমি আমার নাম নিবা না। একটা খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। তুমি একটা খুনি। মা, তাকে আমার সামনে থেকে যাইতে বলে। একটা খুনিকে আমি আর দেখতে চাই না, তাকে যাইতে বলে এখান থেকে। যাও, তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না? একটা ছেলের কাছ থেকে তার মাকে তুমি কেড়ে নিয়েছো।
এখন কি আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিতে চাও? তুমি যাও, তোমার দোয়াই লাগে, তোমার চেহারা আমরা আর দেখতে চাই না। তোমার চেহারা নিয়ে আমাদের সামনে আর কখনো আসবে না। তুমি যাও। বোঝে না কেউ, বোঝে না এ মনে কি চলে, মায়াহীন বেড়া জালে এ সময় গেছে ঢলে, সুখের উল্লাসে উড়িয়ে মানুষ ভুলে যায় সবাই বাবাও মানুষ, সুখের উল্লাসে উড়িয়ে মানুষ ভুলে যায় সবাই বাবাও মানুষ। আমরা ভুলে যাই একজন বাবাও রক্তে মাংসে গড়া মানুষ, যার ভেতর লুকিয়ে আছে অসীম ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা ও অদৃশ্য স্নেহের গল্প। বাবারা হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু তাদের প্রতিটি কাজই সন্তানের জন্য অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয়। বাবা মানে সেই মানুষ যিনি নিজের প্রয়োজনগুলোকে পাশে সরিয়ে রেখে সন্তানের প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত থাকেন। একজন বাবা কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা কেন অবহেলিত? কেন সব দোষের বোঝা বাবার কাঁধে? কেন বাবাদের ঠাঁই হয় অন্ধকার পথ কিংবা বৃদ্ধাশ্রমের অন্ধ কুটিরে? আর কোনো বাবা অসম্মানে ঘর না ছাড়ুক, মুখ লুকিয়ে না কাঁদুক। তাই আসুন বাবার এই নিঃশব্দ ভালোবাসাকে সম্মান করি, তার ত্যাগকে স্বীকৃতি দেই। কারণ দিন শেষে সন্তানকে আগলে রাখা প্রতিটি বাবাও মানুষ।